শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ফার্স্ট আইটেমে এই অবজেক্টিভ গুলো আছে: জিএফআর, টিউবুলার লোড, টিউবুলার ম্যাক্সিমাম, রেনাল থ্রেশহোল্ড, প্লাজমা ক্লিয়ারেন্স, অসমোলার ক্লিয়ারেন্স, ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স এন্ড অ্যাসিডিফিকেশন অফ ইউরিন। এর মধ্যে আমরা কিডনি সম্বন্ধে প্রাথমিক নেফ্রন সম্বন্ধে কিছু ধারণা নিয়েছি এবং আমরা দেখেছি যে there are two parts of kidney and the two types of kidney, and what is the difference between the two types of kidney, and then what is the function of kidney, and what is renal circulation, and definition and characteristics of renal blood flow, renal plasma flow, renal fraction, and peculiarities of renal blood flow. আজকে থেকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে গ্লোমেরুলার মেমব্রেন। Glomerular membrane is the membrane through which filtration occurs. Through which filtration occurs. ব্লাড যখন এখান দিয়ে পাস করে তখন এর বেশিরভাগ বলতে 99.99% এটা এই মেমব্রেন দিয়ে পাস হয়। ঠিক আছে, এই মেমব্রেন দিয়ে পাস হয়, পাস হয়ে আলটিমেটলি এখান দিয়ে এখানে একটা মেমব্রেনটা রয়েছে, এখানে মেমব্রেনটা রয়েছে। আমরা যদি করি, এখানে মেমব্রেন রয়েছে, এই মেমব্রেন দিয়ে এটা এই অংশে আসে, এখান দিয়ে ব্লাড আসে, এখান দিয়ে ব্লাড আসে, এখান দিয়ে ব্লাড বের হয়ে যায়। তো এই ব্লাডের বেশিরভাগ অংশ আবার এইখান দিয়ে ফিল্ট্রেশন হয়ে এইখানে চলে আসে। যখন এখানে ফিল্ট্রেশন হয়ে চলে আসে তখন এই ব্লাডটা যখন এখানে আসে, মানে ব্লাডের অংশটা যখন এখানে আসে তখন এটাকে আমরা আর ব্লাড বলি না, আমরা কি বলি? ফিল্ট্রেট। আমরা বলি ফিল্ট্রেট। আমার কথা শুনতে পাচ্ছ তো না? একটু বলো তো। ওকে, ঠিক আছে। হলো এইটা, এখান দিয়ে ব্লাড আসে, এই ব্লাডের বেশিরভাগ অংশ মেমব্রেন দিয়ে এইখানে বেরিয়ে যায়। তো এইখানে যে অংশটা থাকে সেটাকে আমরা ব্লাড বলি না, আমরা কি বলি? ফিল্ট্রেট। That is what has been filtration, মানে what has been gone through the process of filtration, এটা ফিল্ট্রেশন হয়েছে বলে এটাকে আমরা বলি ফিল্ট্রেট। ঠিক আছে, তো এই ব্লাড যখন ফিল্ট্রেট হয় এর বেশি 99.99% as like as filtrated, 99.99% is as like as blood. The difference is filtrate does not contain any RBC and protein. মূলত এই দুটো জিনিসই ব্লাড এবং ফিল্ট্রেটের মধ্যে, মানে ব্লাড হয় লাল ডিউ টু প্রেজেন্স অফ আরবিসি, ফিল্ট্রেট লাল হয় না ডিউ টু অ্যাবসেন্স অফ আরবিসি, এবং ফিল্ট্রেটের মধ্যে প্রোটিন থাকে না, আর বাকি সবকিছুই প্রায় এক। ঠিক আছে, তো যা হোক, এই ফিল্ট্রেশন হয় যে মেমব্রেনের থ্রুতে, ছাঁকনির যে আমাদের ছাঁকনিতে থাকে সেটার মতো যদি চিন্তা করো, তাহলে এটা তিনটা অংশ। There are three parts of a glomerular membrane. এটা আমরা ইয়াতে পড়েছি যে এটা তিনটা অংশ থাকে। একটা হচ্ছে এই যে একটা তোমার গ্লোমেরুলার ক্যাপিলারি থাকে এই যে এখানে, এবং দিস ইজ হাইলি ফেনেস্ট্রেটেড। Glomerular capillary is highly fenestrated. Fenestrated মানে হচ্ছে পোরাস। পোরাস মানে হচ্ছে অসংখ্য ছিদ্র আছে, ছাঁকনির মধ্যে যেমন ছিদ্র আছে, ছিদ্র না থাকলে ফিল্ট্রেশন হবে কিভাবে, তাই না? দিস ইজ হাইলি ফেনেস্ট্রেটেড।
তো এবং আমরা জানি যে একটা ক্যাপিলারি যখন থাকে, ক্যাপিলারির একটা বেসমেন্ট মেমব্রেন থাকে। হ্যাঁ, তো এটা তিনটা লেয়ার, এটা গ্লোমেরুলার ক্যাপিলারি তিনটা লেয়ার। ওয়ান ইজ ক্যাপিলারি বেসমেন্ট, ক্যাপিলারি মানে গ্লোমেরুলার এপিথেলিয়াম, দেন ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন এন্ড ভিসেরাল লেয়ার অফ বোম্যান্স ক্যাপসুল। এটা বোম্যান্স ক্যাপসুল না, এটাকে আমরা গতদিন দেখেছিলাম বোম্যান্স ক্যাপসুল। এটা ভিসেরাল লেয়ারটা, এটাকে আমরা গ্লোমেরুলার মেমব্রেনের অংশ ধরি। সো দেয়ার আর থ্রি লেয়ার্স অফ গ্লোমেরুলার মেমব্রেন এন্ড গ্লোমেরুলার মেমব্রেনের ক্যারেক্টারিস্টিক্স মূলত দুটো। ক্যারেক্টারিস্টিক্স দুটো, একটা হচ্ছে এটা হাইলি ফেনেস্ট্রেটেড and number two characteristic, this is negatively charged. এই দুটো কথা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা তোমাদের সব সময় লাগবে। হ্যাঁ, একটা হচ্ছে হাইলি ফেনেস্ট্রেটেড আর দুটো নাম হচ্ছে নেগেটিভলি চার্জড। তো নেগেটিভলি চার্জের একটা মহত্ব আছে। মহত্বটা কি, যে আমরা জানি যে প্রোটিন আমাদের যে ব্লাডে প্রোটিন থাকে, প্লাজমা প্রোটিন, দিস প্রোটিনস আর নেগেটিভলি চার্জড and glomerular membrane is also negatively charged. তো আমরা জানি মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করে। So proteins are repelled, are rejected, are not allowed to pass through the glomerular membrane. এই কথাটা মনে রাখতে হবে। হ্যাঁ, যে glomerular membrane do not permit proteins, plasma proteins। কেন? এটা পোরের সাইজ না, পোরের সাইজের জন্য এটা পাস করতে দেয় তাই না, যে প্রোটিন বড় এই জন্য মেমব্রেন দিয়ে ওই ফেনেস্ট্রেশন দিয়ে বেরোতে পারে না, এটা না। এটা নেগেটিভলি চার্জড বলে এইটা ওই মেমব্রেন দিয়ে পাস করতে পারে না। ঠিক আছে? সো ফিল্ট্রেট ডাজ নট কন্টেইন এনি প্লাজমা প্রোটিন in normal condition, in healthy condition. But if the nephron is weak, if the nephron is sick, such as in case of glomerulonephritis, in case of nephrotic syndrome, then this negative charge of glomerular membrane is lost, which permits plasma protein to pass through the glomerular membrane. এবং যখনই এইখান দিয়ে প্রোটিন পাস করবে, ব্লাডে প্রোটিন যখন এখানে চলে আসবে, এখানে যখন প্রোটিন চলে আসবে তখন আলটিমেটলি এইটা এইখান দিয়ে, মানে আলটিমেটলি থ্রু দ্য ইউরিন ইট উইল পাস through exterior. This is called proteinuria. ঠিক আছে? So if the glomerular membrane is sick, then plasma protein will pass through the glomerular membrane and ultimately through the urine, which will be called proteinuria. Passage of protein through urine is called proteinuria. এই জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, স্টেপস অফ ইউরিন ফরমেশন। হ্যাঁ, তাহলে আমরা আগে দেখছি যে ব্লাড যেটা আসতেছে, হ্যাঁ, ব্লাড যেটা আসতেছে এটা ব্লাড, এটাকে আমরা বলি ব্লাড। আর ব্লাড যখনই এখানে ফিল্ট্রেশন হয়ে গেল তখন এটাকে আমরা বলি ফিল্ট্রেট, এটাকে আমরা বলি ফিল্ট্রেট। সো দিস ইজ ফিল্ট্রেট। এই ফিল্ট্রেটটা আলটিমেটলি বোম্যান্স ক্যাপসুল দিয়ে টিউবের মধ্যে ঢুকে, প্রক্সিমাল কনভলিউটেড টিউব, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, ascending loop of Henle, then distal convoluted tube, collecting tube, collecting duct. So এইটাকে আমরা বলি ফিল্ট্রেট। হ্যাঁ, এবং আলটিমেটলি এটা যখন এই কনভলিউটেড টিউবুল চলে একদম যখন কালেক্টিং ডাক্টের মধ্যে ঢুকে যায়, হ্যাঁ, এবং আলটিমেটলি ইউরেথ্রা দিয়ে চলে আসে, তখন এটাকে আমরা বলি ইউরিন। ঠিক আছে? তাহলে আলটিমেটলি ফিল্ট্রেট থেকে ইউরিন হয়। হ্যাঁ, ফিল্ট্রেট থেকে ইউরিন হয়। হ্যাঁ, সো এটা কিভাবে হয়, স্টেপস কিভাবে হয়? এক নম্বর হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। প্রথমে এটা ফিল্ট্রেশন হয়, প্রথমে হচ্ছে এটার ফিল্ট্রেশন হয়। দেন টিউবুলার রিঅ্যাবজর্পশন, এখানে টিউব থেকে কিছু কিছু জিনিস রিঅ্যাবজর্পশন হয়। রিঅ্যাবজর্পশন মানে এইখানে যে জিনিসগুলো ছিল এর বেশিরভাগ জিনিসই আবার ব্লাডের মধ্যে ঢুকে পড়ে, এটাকে আমরা বলি রিঅ্যাবজর্পশন, মানে পুনরায় অ্যাবজর্পশন। এবং কিছু কিছু জিনিস আবার টিউব থেকে এখানে সিক্রেশন হয়, এটাকে আমরা বলি টিউবুলার সিক্রেশন। সো আলটিমেটলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়, কিছু কিছু জিনিস আবার ব্লাডে চলে যায়, আবার কিছু কিছু জিনিস টিউব থেকে এখানে বের হয়, ও আলটিমেটলি এখানে আমাদের ইউরিন ফরমেশন হয়। সো দেয়ার আর
some differences between filtrate and urine. এটা জানতে হবে, হ্যাঁ? There are some differences between filtrate and urine. Filtrate versus urine. ফিল্ট্রেট কি বোঝা গেছে তো? এই যে ব্লাডটা যখন ফিল্ট্রেশন হয় এইখানে যখন থাকে তখন এইটাকে আমরা বলি ফিল্ট্রেট। দিস ইজ ফিল্ট্রেট। এবং এইটা যখন একদম সব এই কাজগুলো যখন শেষ হয়ে যায়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন, টিউবুলার সিক্রেশন, যখন কাজগুলো শেষ হয়ে যায় তখন যে জিনিসগুলো মানে আলটিমেটলি যে জিনিসটা থেকে যায় সেটাকে আমরা বলি ইউরিন। ঠিক আছে? তো এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি? ফিল্ট্রেট ইজ অ্যাজ লাইক অ্যাজ প্লাজমা। Filtrate is as like as plasma, except it does not contain any plasma protein and it does not contain any RBC. ঠিক আছে? আচ্ছা, আর ইউরিন আর ফিল্ট্রেটের মধ্যে পার্থক্য আছে। ফিল্ট্রেট হচ্ছে তোমার কত 125 ml per day, minute, 125 ml per minute, whereas urine is only 1 ml per minute. তার মানে কি 125 প্রতি মিনিটে 125 ml ফিল্ট্রেশন হয় এবং তার 124 ml আবার রিঅ্যাবজর্পশন হয়ে যায় বিভিন্ন টিউবের বিভিন্ন জায়গায়, নেফ্রনের বিভিন্ন জায়গায় রিঅ্যাবজর্পশন হয়ে যায়। এটা একটা মূল পার্থক্য। ফিল্ট্রেশন ইজ 125 ml per minute, whereas urine formation is only 1 ml per minute. তার মানে 125 ml যে ফিল্ট্রেশন হলো তার 124 ml আবার অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন হয়ে যায়। ঠিক আছে? ফিল্ট্রেটের পিএইচ হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ ব্লাড। ব্লাডের পিএইচ নরমাল হচ্ছে 7.4, whereas ইউরিন হচ্ছে অ্যাসিডিক। হোয়াট ইজ দ্য পিএইচ অফ ইউরিন? 4.5 to 6, 4.5 to 6 পিএইচ। ঠিক আছে? এইটা একটা ডিফারেন্স। তার মানে কি ফিল্ট্রেটটা আলটিমেটলি অ্যাসিডিক ইউরিন হয়। এটা আমরা আজকের ক্লাসের লাস্টে দেখার চেষ্টা করব। দিস উইল বি কল্ড অ্যাসিডিফিকেশন অফ ইউরিন। তাহলে ফিল্ট্রেট হচ্ছে pH as like as blood 7.4, whereas pH of urine is 4.5 to 6. আরেকটা মূল ডিফারেন্স হচ্ছে অসমোলারিটি। অসমোলারিটি আমরা বলেছিলাম যে ফিল্ট্রেটের অসমোলারিটি as like as blood. What is the osmolarity of blood? কে বলতে পারবে দেখি? What is the osmolarity of blood? কারো মনে নাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, না মনে থাকলে নাই। ব্লাডের 300 মিলিঅসমোল পার লিটার। 300, ভেরি গুড, ঠিক আছে, 300 অ্যাকসেপ্টেবল। 300 মিলিঅসমোল পার লিটার, এটা হচ্ছে ব্লাডের অসমোলারিটি, ঘনত্ব। হ্যাঁ, আর এইটার ঘনত্ব, ইউরিনের ঘনত্ব হচ্ছে 600 to 900 মিলিঅসমোল পার লিটার। তার মানে ইউরিন ঘন দেন ব্লাড। ইউরিন ইজ মোর ডেন্সার দেন ব্লাড ফিল্ট্রেট। ঠিক আছে? তো এই বেসিক জিনিসগুলো, এবং কিছু কিছু জিনিস এখানে রিঅ্যাবজর্পশন হয়, কিছু কিছু কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয়, কিছু কিছু জিনিস পার্শিয়াল রিঅ্যাবজর্ব হয়। হ্যাঁ, এগুলো তোমরা ফিজিওলজিতে তোমরা বিস্তারিত পড়েছো আশা করি। ইউ শুড স্টাডি ইন ফিজিওলজি। হ্যাঁ, তো আমরা এখানে মূলত এই তিনটা জিনিস আমরা এখানে হাইলাইট করতেছি। ঠিক আছে, নেক্সট। এই যে ফিল্ট্রেশন হচ্ছে সবকিছু লাগে, সবকিছু লাগে। হ্যাঁ, তো একটা ফিল্ট্রেশন হওয়ার জন্য প্রেসার লাগে, ডাইনামিক গ্লোমেরুলার ফিল্ট্রেশন বা নেট ফিল্ট্রেশন প্রেসার, এটাকে বলা হয় স্প্রিং ফোর্সেস। একটা কি, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, দ্যাট ইজ ব্লাড প্রেসার। এই ব্লাড প্রেসারের জন্য এই ক্যাপিলারি থেকে ব্লাডটা আলটিমেটলি ফিল্টার করে। আর কলয়েডাল অসমোটিক যে জিনিস যত বড় হয় তত আকর্ষণ শক্তি তত বেশি হয়, তাই না? তো পৃথিবী একটা বিশাল বড় জিনিস আমাদের তুলনায়, সো পৃথিবী আমাদেরকে আকর্ষণ করে টেনে রাখছে তার গায়ের কাছে। তো সেরকম কলয়েড পার্টিকেলস অন্য ব্লাড পার্টিকেলস থেকে একটু বড়, তাই না? আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি কলয়েড পার্টিকেলস আর লার্জার দ্যান আদার পার্টিকেলস অফ ব্লাড। সো এই একটু বড় জিনিস পরস্পরকে আকর্ষণ করে
আকর্ষণ করে। পরস্পর বলতে এখানে আমরা পানিকে বুঝাই, তো পানিকে সে ধরে রাখার চেষ্টা করে। তো কলয়েডাল অসমোটিক প্রেসার, এইখানে যে ব্লাড গুলো আছে এই কলয়েডাল অসমোটিক, এখানে কিছু কলয়েড পার্টিকেলস আছে, তো কলয়েড পার্টিকেলস গুলো এই ফিল্ট্রেশনকে বাধা দেয়, হ্যাঁ, ফিল্ট্রেশনকে বাধা দেওয়ার চেষ্টা করে, ফিল্ট্রেশনকে হইতে দেয় না আর কি, সেজন্য এদিকে অ্যারো দিয়ে রাখছে। সো কলয়েডাল অসমোটিক প্রেসার অফ ব্লাড প্রিভেন্টস ফিল্ট্রেশন এন্ড ক্যাপসুলার প্রেসার, এই যে এটা একটা বোম্যান্স ক্যাপসুল, একটা বেলুনের মধ্যে যদি তুমি ফু দাও বা পানি ভরার চেষ্টা করো তোমাকে তো কষ্ট হবে, তাই না? কারণ কি, এইটা একটা সংকীর্ণ জায়গা, এটা তো ফুলার একটুখানি পানি আসলে, ফিল্টারটা আসলে তো এখানে আসলে এটা প্রেসার ক্রিয়েট করে বেলুনের মতো। তো এইটা তোমার ক্যাপসুলার প্রেসার এটাকে আবার ফিল্ট্রেশন হতে বাধা দিবে। তাহলে ব্লাডের প্রেসার বা ব্লাড প্রেসার ফিল্ট্রেশন হইতে দিবে, আর colloidal osmotic pressure of this blood will prevent filtration, and capsular pressure of the Bowman's capsule prevents filtration. So ultimately blood capillary, এটাকে আমরা ব্লাড প্রেসার না বলে আমরা ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারও বলতে পারি। মানে আলটিমেটলি ব্লাড প্রেসার তো আসলে 60 হয় না, এটাকে আমরা it should be read as capillary hydrostatic pressure. So capillary hydrostatic pressure of 60 millimeter mercury will allow or will promote filtration. Colloidal osmotic pressure of blood will এক মিনিট আমি একটু কথা বলে নিই। ওয়ালাইকুম আসসালাম। এখন কারেন্ট নাই? আমি কার কাছে শুনবো? আমার কাছে তো নাই। তুমি ওই শিমুল কাজ করতে, তুমি যদি শিমুলের কাছে শুনতে পারো। আমি তো ব্যস্ত আছি, ক্লাস নিচ্ছি, হ্যাঁ, শিমুলের কাছে শোনো। কোথায় ছিলাম? যেটা বলছিলাম কই গেল? তো pressure will allow filtration or will prevent filtration, and capsular pressure of the Bowman's capsule will prevent filtration. So 60 32 18 মানে 60 এখানে প্লাস, যেহেতু এটা ফিল্ট্রেশনকে মানে প্রমোট করতেছে, আর colloidal osmotic pressure এখানে মাইনাস দেখাইছে, এটা মাইনাস দেখাইছে, সো নেট ফিল্ট্রেশন প্রেসার ইজ 10 মিলিমিটার মার্কারি। এই 10 মিলিমিটার মার্কারি আউট প্রেসারের জন্য তোমার ফিল্ট্রেশন হচ্ছে। আর এইখানেও সামান্য মানে তোমার ফিল্ট্রেটেরও কিছু কিছু colloidal osmotic pressure থাকে, তবে যেহেতু এখানে প্রোটিন নাই, আমরা আগে দেখছি যে প্রোটিন ফিল্ট্রেটের মধ্যে থাকে না, সো এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, একদম সামান্য, সো এটাকে একদম নেগলেক্ট করা যায়, এটা না করলেও চলবে। সো আলটিমেটলি 10 মিলিমিটার মার্কারি প্রেসারের জন্য ফিল্ট্রেশন প্রেসার হচ্ছে, সো দ্য নেট ফিল্ট্রেশন প্রেসার ইজ 10 মিলিমিটার অফ মার্কারি। সো হোয়াট ইজ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট? অ্যামাউন্ট অফ ফিল্ট্রেট produced by all functioning nephrons of both kidneys per minute. This is the standard definition. তাহলে কিভাবে বলবা? Glomerular filtration rate is the amount of filtrate produced by all functioning nephrons of both kidneys per minute. It is about 125 ml per minute or 180 liter per day, and it is 10% less in female than male. Female 10% কম কেন? কেউ বলো দেখি। Why 10% less GFR in case of female? কেন ছেলেরা বলো দেখি, একজন, মেয়েদের কম কেন? স্যার ফিমেলদের ব্লাড কম থাকে ছেলেদের থেকে, এর জন্য। আরেকজন বলো দেখি। ব্লাড কম থাকে মেয়েদের কিডনি হয় স্যার। হ্যাঁ, কিডনি ছোট হয়, ছেলেদের কিডনি ছোট হয়। ছোট। ঠিক আছে স্যার, মেয়েদের রক্ত কম হয়। রক্ত কম হয়, কিডনি ছোট হয়। হ্যাঁ, আচ্ছা, আসলে কিডনি ছোট হয় না, মেয়েদের নেফ্রন কম থাকে। হ্যাঁ, ঠিক আছে, কিডনি ছোট বলে মানে নেফ্রন যদি ছেলেদের সে 3 মিলিয়ন হয়, তাহলে দেখা যাচ্ছে ফিমেলের নেফ্রন 2.5 মিলিয়ন, এরকম আর কি। ঠিক আছে, এই জন্য তোমার
ফিমেলদের নেফ্রন কম থাকার জন্য জিএফআর 10% কম থাকে সাধারণত। এবং এখানে দেখো একটা কথা আছে, অল ফাংশনিং নেফ্রনস, মানে যদি কোনো সময় কিডনি অসুস্থ হয়, নেফ্রন যদি আস্তে আস্তে লস হয়, তো জিএফআর কিন্তু কমে যাবে। এটা কিন্তু একটা দেখার বিষয়। হ্যাঁ, তো যাদের তোমার ক্রনিক রেনাল ডিজিজ থাকে তাদের কিন্তু জিএফআর কমে যায়। কারণ কি, তাদের ধরো তোমার 60% নেফ্রন লস হয়ে গেছে, 80% নেফ্রন লস, তখন কিন্তু তাদের এই জিএফআর কমে যায়, ফিল্ট্রেশন কমে যায়, শরীরে ওয়েস্ট জমা হয়, তখন ডায়ালাইসিস লাগে। হ্যাঁ, তো ঠিক আছে। হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট এফেক্ট জিএফআর? একটা হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেসার, ওই যে 10 মিলিমিটার মার্কারি, এটা যদি বেশি হয় কোনো কারণে, ধরো তোমার ব্লাড প্রেসার বেড়ে গেছে, অটো রেগুলেশন ফেল হয়েছে, ব্লাড প্রেসার 200, তখন কিন্তু তোমার ফিল্ট্রেশন বেশি হবে। ঠিক আছে। তারপর তোমার কোনো কারণে যদি ব্লাড প্রেসার কমে যায়, অটো রেগুলেশন ফেল হয়েছে, আমরা গতদিন অটো রেগুলেশন দেখছিলাম 80 থেকে 180 পর্যন্ত ফিল্ট্রেশনের প্রভাব ফেলে না, কিন্তু তোমার শকে চলে গেছে, তোমার প্রেসার চলে আসে 60, তখন তোমার জিএফআর কমে যাবে। ঠিক আছে। পারমিয়াবিলিটি কোএফিসিয়েন্ট অফ গ্লোমেরুলার মেমব্রেন, মানে একটা মেমব্রেন দিয়ে কতটুকু পারমিয়েশন হচ্ছে, কত পার্টিকেল পারমিয়েশন হচ্ছে, এটা নির্ভর করে আবার তোমার যে মেমব্রেনের সাইজের উপরে, মানে সারফেস এরিয়ার উপরে, ও তারপরে তো ওটা সুস্থ না অসুস্থ এটার উপর নির্ভর করে আবার। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি, যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়, তখন কি হয়, তোমার অ্যাফারেন্ট আর্টেরিওলের কনস্ট্রিকশন হয়, ফলে জিএফআর কমে যায়। দেয়ার আর সাম এজেন্টস দ্যাট কজ ভেজোকনস্ট্রিকশন, হ্যাঁ, দে কজ ভেজোকনস্ট্রিকশন, সেগুলো তোমার জিএফআর কমায় দেয়। এবং দেয়ার আর সাম এজেন্টস দ্যাট কজেস ভেজোডাইলেটেশন হুইচ উইল ইনক্রিজ জিএফআর, এটা তোমার বইয়ের মধ্যে দেখবা আছে কি কি সাবস্টেন্স। হ্যাঁ, এটা আমি এখানে লিখি নাই, এটা তোমার বই থেকে দেখে নিবা। সাবস্টেন্সেস দ্যাট, যেমন ধরো নাইট্রিক অক্সাইড, এটা ভেজোডাইলেটেশন করে। হ্যাঁ, সাবস্টেন্সেস দ্যাট কজ ভেজোকনস্ট্রিকশন, সাবস্টেন্সেস দ্যাট কজ ভেজোডাইলেটেশন, এটা কিন্তু এমসিকিউ তে আসে। সাবস্টেন্সেস, এটা এবিসির মধ্যে আছে, দেখবে সাবস্টেন্সেস দ্যাট কজ ভেজোকনস্ট্রিকশন, these substances will decrease GFR। ভেজোকনস্ট্রিকশন হলে তোমার তো ব্লাড কম যাবে, ব্লাড কম গেলে তো ফিল্ট্রেশন কম হবে, তাই না? আচ্ছা, তারপর তোমার ভেজোডাইলেটেশন, যদি কোনো সাবস্টেন্স, তাহলে ভেজোডাইলেশন ব্লাড বেশি যাবে, তখন তোমার জিএফআর বেড়ে যাবে। তাহলে তুমি চা ছাকতেছো, প্রথম দিকে যত চা পড়ে কাপের মধ্যে, লাস্টে দিয়ে যখন পাতিলে চা কমে যায় তখন কম পড়ে না, সেরকম ভেজো কনস্ট্রিকশন হলে জিএফআর কমে যাবে, ভেজোডাইলেটেশন হলে জিএফআর বেড়ে যাবে। আচ্ছা, জিএফআর কে আমরা ক্যালকুলেট করতে পারি, এবং জিএফআর কে আমাদের ক্যালকুলেশন করা দরকার আছে, কারণ আমরা তো একটা রোগীর বাইরে থেকে দেখে বুঝবো না, তার তো কিডনি দেখা যাচ্ছে না, তার কিডনির মধ্যে নেফ্রনের কি অবস্থা এটা তো আমরা আসলে দেখা সম্ভব না, আলটেন আদারওয়াইজ আমরা কিডনিকে কাইটে ওইটাকে স্লাইস করে মাইক্রোস্কোপে যতক্ষণ না দেখতেছি ততক্ষণ তো আমরা বুঝবো না যে তোমার আমাদের নেফ্রনের কি অবস্থা। তো এইটাকে আমাদের বোঝার উপায় হচ্ছে আমাদের জিএফআর ক্যালকুলেশন করা। জিএফআর যদি ঠিক থাকে তাহলে কিডনি নেফ্রন ঠিক আছে, জিএফআর যদি কমে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে তোমার নেফ্রন গুলো লস হচ্ছে। হ্যাঁ, সেজন্য জিএফআর কে ক্যালকুলেশন করা দরকার আছে। জিএফআর কিভাবে ক্যালকুলেশন করা যায়? কনসেন্ট্রেশন অফ এনি সাবস্টেন্স ইন দ্য ফিল্টার যদি আমরা সি ধরি, এবং টোটাল অ্যামাউন্ট অফ দ্যাট সাবস্টেন্স ফিল্টার্ড ইন দ্য ফিল্ট্রেট ইন ইচ মিনিট কে যদি আমরা যদি এম ধরি, এবং ভলিউম অফ ফিল্ট্রেট প্রডিউসড বাই ইচ মিনিট, প্রডিউসড ইন ইচ মিনিট, এটাকে যদি আমরা জিএফআর হিসেবে রিপ্রেজেন্ট করে ভি ধরি, তাহলে সি সমান সমান এম বাই ভি, এবং আলটিমেটলি আমরা পাই হচ্ছে ইউ ভি বাই পি, বা জিএফআর ইজ ইকুয়াল টু আমরা ইউ ভি বাই পি, এই সূত্র দিয়ে আমরা জিএফআর ক্যালকুলেট করতে পারি, জিএফআর ক্যালকুলেট করতে পারি। এইটা আমরা এখানে বিস্তারিত পড়বো না, এটা আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারে আমরা বিস্তারিত পড়বো। হ্যাঁ, কিভাবে জিএফআর কে আমরা বের করে আমরা রোগীর নেফ্রনের অবস্থা সম্বন্ধে একটা আইডিয়া পেতে পারি। ঠিক আছে, আইডিয়া পেতে পারি। তো এভাবে আসলে ইউভি বাই পি ফর্মুলা দিয়ে আমরা জিএফআর কে ক্যালকুলেশন করতে পারি। So what is tubular load? Tubular load of a substance is the total amount of that substance present in the filtrate produced by all nephrons of both kidneys per minute. এটাকে জিএফআর ইনটু প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্যাট সাবস্টেন্স, এটাকে আমরা টিউবুলার লোড বলতে পারি। তাহলে ইফ ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন ইজ 100 মিলিগ্রাম পার ডিএল and GFR is 125 ml per minute, then tubular load of glucose will be 125 milligram per minute. হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু শর্ট নোট আসে। হ্যাঁ, তাহলে এই টিউবুলার লোড ডেফিনেশনটা মুখস্থ করবা, এগুলার ডেফিনেশন মুখস্থ করতে হবে। বোঝার থেকে এটা মুখস্থ করা জরুরি বেশি। তার মানে কি, টিউবুলার লোড মানে হচ্ছে তোমার টিউবের মধ্যে একটা
একটা সাবস্টেন্সে কত লোড পড়ে, এটা হচ্ছে সহজ বাংলা কথা। একটা টিউব, টিউব বলতে তোমার ওই যে রেনাল টিউবুল, কিন্তু টিউব বলতে এখানে আমরা বলতেছি ওই যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা কালেক্টিং টিউবুল, এগুলোকে আমরা টিউব বলতেছি। তো টিউবের মধ্যে একটা নির্দিষ্ট সার্টেন সাবস্টেন্সের কত লোড পড়ে, হ্যাঁ, এইটাকে আমরা বলি টিউবুলার লোড। কিন্তু ডেফিনেশনটা বলার সময় টিউবুলার লোড অফ এ সাবস্টেন্স ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্যাট সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য ফিল্ট্রেট প্রোডিউসড বাই অল নেফ্রনস অফ বোথ কিডনিস পার মিনিট। মানে ফিল্ট্রেশন হওয়ার পরে, ফিল্ট্রেটের মধ্যে একটা সে গ্লুকোজের কতটুকু আছে, কতটুকু লোড সে যাবে তোমার ইয়া করার সময়, ইয়ার মধ্যে ইয়া দিয়ে, সেটাকে আমরা বলছি টিউবুলার লোড। লোড ক্যালকুলেশন জন্য এটা নেফ্রোলজিস্টদের খুব দরকার হয়। হ্যাঁ, সবকিছু লোড ক্যালকুলেশন। এই যে আমাদের বঙ্গবন্ধু সেতু হয়ে যাচ্ছে, পদ্মা সেতু, তাই না? তো পদ্মা সেতু হয়ে যাচ্ছে, পদ্মা সেতু প্রতিটা স্প্যানে কত লোড করবে এটা ইঞ্জিনিয়াররা ক্যালকুলেট করছে না? সেরকম একটা টিউবের মধ্যে কত একটা সাবস্টেন্সের কত লোড পড়ে, এটা ক্যালকুলেট করাটাই হচ্ছে তোমার টিউবুলার লোড। And transport maximum, what is transport maximum? This is the maximum and constant rate at which every actively reabsorbed or secreted substance is transported by tubular cells per minute. মানে একটা অ্যাক্টিভলি রিঅবজর্বড সাবস্টেন্স বা সিক্রেটেড সাবস্টেন্স তোমার কত লোড, কত মানে ম্যাক্সিমাম কত রেটে ট্রান্সপোর্ট হইতে পারে। ট্রান্সপোর্ট বলতে তোমার টিউব থেকে ব্লাডে, ব্লাড থেকে টিউবে। ওই যে আমরা দেখতেছি যে কিছু জিনিস ট্রান্সপোর্ট হয় ফ্রম ব্লাড টু তোমার টিউব, ফ্রম টিউব টু ব্লাড, এইটা ট্রান্সপোর্ট হচ্ছে। এই ট্রান্সপোর্টের ম্যাক্সিমাম এবং কনস্ট্যান্ট রেটটাকে আমরা বলছি ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। Transport maximum. Transport maximum for glucose is 375 milligram per minute in case of male and 300 milligram per minute in case of female. এটা মুখস্থ করা লাগবে। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট হচ্ছে রেনাল থ্রেশহোল্ড। রেনাল থ্রেশহোল্ড, it is the plasma concentration of actively reabsorbed substance at or below which substance will not appear in urine but above which substance will appear in urine. And renal threshold for glucose is 180 milligram per deciliter. এটার মানেটা কি? এটা হচ্ছে থ্রেশহোল্ড বলতে কি বোঝায়? সহ্য করার ক্ষমতা। সহ্য করার ক্ষমতা মানে ব্লাডে কতটুকু একটা জিনিস থাকলে, হ্যাঁ, কতটুকু একটা জিনিসের নিচে থাকলে সেটা ইউরিনে অ্যাপিয়ার করবে না। হ্যাঁ, যেমন ধরো তোমার এখানে বলছে যে রেনাল থ্রেশহোল্ড ফর গ্লুকোজ ইজ 180 মিলিগ্রাম পার ডিএল। এই জিনিসটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এটা মানে কি? তাহলে তোমার ধরো তোমার ব্লাড গ্লুকোজ যদি তোমার সে 110 মিলিগ্রাম পার ডিএল হয়, তাহলে দিস গ্লুকোজ উইল নট অ্যাপিয়ার ইন ইউরিন। 110 তোমার থ্রেশহোল্ডের নিচে, তার মানে গ্লুকোজ ফিল্ট্রেশন হয়ে আবার রিঅবজর্পশন হয়ে যাবে। ব্লাড গ্লুকোজ যদি 140 মিলিগ্রাম পার ডিএল হয়, তাহলেও এটা থ্রেশহোল্ডের নিচে, দিস উইল নট অ্যাপিয়ার ইন ইউরিন। বাট ইফ ব্লাড গ্লুকোজ ইজ মোর দ্যান অর ইকুয়াল টু 180 মিলিগ্রাম পার ডিএল, দেন গ্লুকোজ উইল অ্যাপিয়ার ইন ইউরিন। তার মানে কি? 180 হচ্ছে সহ্য করার ক্ষমতা, 180 হচ্ছে নেফ্রনের গ্লুকোজকে সহ্য করার ক্ষমতা। মানে 180 ব্লাড, মানে ব্লাডে একটা সাবস্টেন্স যত বেশি হবে, সেই তত সাবস্টেন্স তোমার ফিল্ট্রেশনের জন্য ব্লাড ওই গ্লোমেরুলার মেমব্রেনের কাছে আসবে, তাই না? তো এবং তত সাবস্টেন্সই কিন্তু ফিল্ট্রেশন হয়ে যায় এবং পরবর্তীতে আবার রিঅ্যাবজর্পশন হয়ে যায়। তাহলে যদি কোনো কারণে ব্লাডে একটা সাবস্টেন্স, সে গ্লুকোজ যদি ব্লাডে বেড়ে যায়, তাহলে ফিল্ট্রেটের মধ্যেও গ্লুকোজের পরিমাণ বাড়বে এবং ফিল্ট্রেটে গ্লুকোজের পরিমাণ বাড়ার পরে মোস্ট অফ দ্য গ্লুকোজ, মানে গ্লুকোজের তোমার টিউবে যদি তোমার গ্লুকোজের লোড বেশি হয়, তাহলে সেইটাকে কিন্তু আর বেশি বেশি অ্যাবজর্ব করতে হয়, টিউব দিয়ে আবার ওটাকে ব্লাডে রিঅ্যাবজর্ব করে ফেলতে হয়। কিন্তু টিউবের একটা সহ্য করার ক্ষমতা আছে, মানে ওইটাকে আবার রিঅবজর্পশন করে ব্লাডে নিয়ে যাওয়ার একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতা যদি ওভার মানে এক্সিড করে, তাহলে সে ওইটাকে আর নিতে পারে না ব্লাডে,
তখন সেটাকে পেশাবের সঙ্গে বের করে দেয়। এইটাকে বলে রেনাল থ্রেশহোল্ড। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ, কথাটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপরে আমি আরেকবার জি একটু স্যার। দেখাই। আচ্ছা ধরো এখানে তোমার তো গ্লোমেরুলার মেমব্রেন, তাই না? এটা গ্লোমেরুলার মেমব্রেন, এটা তোমার বোম্যান্স ক্যাপসুল, এটা তোমার বোম্যান্স ক্যাপসুল, এইটা তোমার বোম্যান্স ক্যাপসুল, তাই না? তো আলটিমেটলি এখান দিয়ে তোমার ইয়েটা হবে। তাহলে ব্লাডে যদি গ্লুকোজ বেড়ে যায়, সে গ্লুকোজ ব্লাডে বেড়ে গেছে, তাহলে তোমার গ্লুকোজ কিন্তু এখানেও বেড়ে যাবে। এইখানে যত বাড়বে এখানে তত বাড়বে, এখানে যত বাড়বে এখানে তত বাড়বে। যত বেশি গ্লুকোজ ইন ব্লাড তত বেশি গ্লুকোজ ইন ফিল্ট্রেট। তো আলটিমেটলি এই গ্লুকোজটাকে আমরা বলতেছি টিউবুলার লোড। দিস ইজ দ্য টিউবুলার লোড, that is the total substance of that substance in blood that is secreted into the tube. এটা তোমার টিউবুলার লোড। তো টিউবুলার লোড যদি বেশি হয় তাহলে এই গ্লুকোজটা কিন্তু টোটালি আবার ব্লাডে ফেরত আসবে, টিউবের মাধ্যমে রিঅ্যাবজর্পশন হয়ে আবার ব্লাডে ফেরত আসবে, ব্লাড ভেসেলে চলে আসবে। ব্লাড ভেসেল কিন্তু আবার ঢোকার কথা, ব্লাড ভেসেলে ঢোকার কথা। তা টিউবুলার লোড যদি বেশি হয় তাহলে এই বেশি পরিমাণ গ্লুকোজকে আবার তাকে অ্যাবজর্ব করতে হবে। তো এটা একটা সহ্য করার ক্ষমতা আছে, এটা কত 180 মিলিগ্রাম পার ডিএল। এই পর্যন্ত হলে সে আবার এটাকে ব্লাডে ফেরত আনতে পারে, কিন্তু এর বেশি যদি 190 হয়, 250 হয়, তাহলে এইটাকে 180 পর্যন্ত আনতে পারে, বাকিটা সে টিউব দিয়ে পাস করায় দেয়, টিউব দিয়ে এই গ্লুকোজটাকে তোমার ইউরিনে পাস করায় দেয়। সো এইটা 180 পর্যন্ত সে সহ্য করতে পারে। এই সহ্য করতে পারার যে ক্ষমতা, সেইটাকে আমরা বলতেছি রেনাল থ্রেশহোল্ড। রেনাল থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড হচ্ছে সহ্য করার ক্ষমতা। ধরো তোমার পরীক্ষায় পাশের নাম্বার কত? 60। দিস ইজ দ্য থ্রেশহোল্ড ফর পাসিং, থ্রেশহোল্ড ফর পাসিং। তাহলে তোমার যদি 100 তোমার 60 মানে একটা ছেলে যদি 60 পারে, একটা ছেলে বা মেয়ে যদি 60 পায়, তাকে আমরা পাস করাই দেবো। কিন্তু এর কম যদি পারে তাহলে তাকে আর পাস করাবো না, তাকে রেখে দিব, ফেল করাই দেবো। তো দিস ইজ দ্য থ্রেশহোল্ড। তাহলে 180 পর্যন্ত যদি ব্লাডে কনসেন্ট্রেশন থাকে ফর গ্লুকোজ, that will not appear in urine. But if this is 181, 182 or above 200, 220, then the glucose will pass through the urine and it will appear in urine. This is called renal threshold. মনে হয় তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? না বুঝতে পারলে আবার পড়বা, বারবার পড়লে মনে থাকবে। এটা কিন্তু পরীক্ষায় ধরবেই ধরবে। হ্যাঁ, হোয়াট ইজ রেনাল থ্রেশহোল্ড, হোয়াট ইজ রেনাল থ্রেশহোল্ড ফর গ্লুকোজ। নেক্সট, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারাটাস। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারাটাস আমাদের এই যে ইয়াটা সাতক্ষীরা মেডিকেল কলেজের জুমের যে অ্যাকাউন্টটা, এটা নুভিস্তা ফার্মা কিনে দিয়েছিল, এবং কিনে দেওয়ার পরে তারা লাইসেন্স করার পরে ওরা মনে হয় পরে রিচার্জ পায় নাই। এই জন্য আমাদের 3 মিনিট পরে মিটিং শেষ হয়ে যাবে। তো মিটিং শেষ হয়ে গেলে আমরা পরবর্তীতে আবার ঢুকতে হবে আমাদের। ওরা মনে হয় রিচার্জ করতেছে না, যাই হোক ওদেরকে বলতে হবে। তো যাই হোক, হোয়াট ইজ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারাটাস। তো মিটিং শেষ হয়ে গেলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, তারপরে আমি আবার লিংক দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এখানে দেখাচ্ছে যে 2 মিনিট 46 মিনিট সেকেন্ড বাকি আছে। ওকে, তো হোয়াট ইজ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারাটাস। এটা হচ্ছে তোমার ফর এ শর্ট ডিস্টেন্স। এই যে দেখো, এই ছবিটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, এই ছবিটাকে এখানে জুম করে দেখাচ্ছি। এই ছবিটাই দেখো যে এটা তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হ্যাঁ, এবং অ্যাফারেন্ট আর্টেরিওল, সরি তোমার ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। দিস ইজ ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এন্ড দিস ইজ অ্যাফারেন্ট আর্টেরিওল। এই দুইটা দেখো গায়ে গায়ে লেগে আসছে। হ্যাঁ, এই দুইটা গায়ে গায়ে লেগে আসছে, এই অ্যাফারেন্ট আর্টেরিওল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবিউল গায়ে গায়ে লেগে আসছে। তো এই জায়গাটাতেই তোমার জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারাটাস গঠিত হয়। আমরা আগের দিন বলছিলাম হোয়াট ইজ জাক্সটা, লাগোয়া। বাংলায়, সহজ বাংলায় বললে আমরা বলতে পারি লাগোয়া। তাহলে ফর এ শর্ট ডিস্টেন্স অ্যাফারেন্ট আর্টেরিওল এন্ড ডিস্টাল কনভলিউটেড টিউবিউল ইজ ইন কন্ট্যাক্ট, এই দেখো গায়ে লেগে গেছে, and at this contact point a special type of apparatus is formed which is called juxtaglomerular apparatus. মনে থাকবে,
For a short distance, afferent arteriole and renal tubule comes in contact, and at this point of their vicinity, their contact, a special apparatus is formed which is called juxtaglomerular apparatus. এই juxtaglomerular apparatus তিনটা জিনিস দিয়ে গঠিত। একটা হচ্ছে তোমার ম্যাকুলা ডেন্সা, এই যে আমার অ্যারোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যাকুলা ডেন্সা। তাহলে ম্যাকুলা ডেন্সা দেখো কিসের পার্ট? টিউবের পার্ট। এটা কিন্তু টিউবুল, রেনাল টিউবুল। দিস ইজ ম্যাকুলা ডেন্সা। তাহলে ম্যাকুলা ডেন্সা ইজ এ স্পেশাল টাইপ অফ এপিথেলিয়াম ইন দ্য রেনাল টিউবুল, এন্ড এটা হচ্ছে 1 নম্বর কম্পোনেন্ট। 2 নম্বর হচ্ছে তোমার juxtaglomerular cell which is part of afferent arteriole. afferent arteriole কিছু সেল মডিফাই হয়ে juxtaglomerular সেল হয়েছে, আর এটা হচ্ছে তোমার মেসেঞ্জিয়াল সেল বা অ্যাগ্রানুলার ল্যাটিস সেল। এই তিনটা জিনিস, এই যে তিনটা বোল্ড করে দেখা যাচ্ছে ছবিটার মধ্যে, juxtaglomerular সেল, ম্যাকুলা ডেন্সা সেল, মেসেঞ্জিয়াল সেল। হ্যাঁ, এই তিনটা জিনিস দিয়ে juxtaglomerular apparatus গঠিত হয়। juxtaglomerular apparatus গঠিত হয়। তাহলে আমি সাইন আউট করে দিচ্ছি, আবার ঢুকতেছি কারণ মিটিং এখন শেষ হয়ে যাবে। ঠিক আছে।